প্রাণ গেল ছাত্র আন্দোলনে গুলিতে আহত আরও এক শিক্ষার্থীর, মৃত্যু ঝুঁকিতে অনেকে। সরকারি খরচে চিকিৎসার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জনের লাশ হস্তান্তর। আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর আজিমপুর থানায় মামলা নিতে গড়িমসি। নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা। বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ডক্টর মোহাম্মদ ইউনুস। আবারও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ইতালি থেকে চলতি সপ্তাহে বৈদেশিক মুদ্রা এসেছে দ্বিগুণেরও বেশি। সৌদি আরব থেকেও পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং নির্মাণ ব্যয়ের চেয়ে তোলা হয়েছে কয়েক গুণ বেশি টাকা। ৩২ বছর পর শিক্ষার্থীদের উদ্যোগে বন্ধ হল ময়মনসিংহে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায়, কমেছে যানজট। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিয়াজ। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। রিয়াজ সহ ছাত্র আন্দোলনের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তারা। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফার ডাক আসে ৩ আগস্ট। শিক্ষার্থীরা ঘোষণা দেন অসহযোগ আন্দোলনের। এক দফা দাবির প্রথম দিনেই রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। পুলিশ, ছাত্রলীগ, শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে, আহত হন অসংখ্য শিক্ষার্থী। সারা দেশের মতো সেদিন রাজধানীর সায়েন্স ল্যাবেও শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। আহত হন মোহাম্মদ রিয়াজ নামের এক শিক্ষার্থী। সহপাঠীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। তবে ১২ দিন পর শনিবার বিকেলে মারা যান তিনি। ও আন্দোলনে আরও 3 দিন গেছে, ওগুলার লাইফ আছে। ও ওই দিনও লাইফেই ছিল। লাইফ অবস্থায় ওরে আর কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা মানে এক গুলি থেকে এসে ওরে গুলি করছে। মানে ওই দিন আর পুলিশ বাহিনী ছিল না আর কি, ছিল আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। সেন্স ছিল না, মানে ওইভাবেই ও মৃত্যুবরণ করছে। এতদিন ওর কাছেই ছিলাম কিন্তু মানে সেন্স আসে না। 4 ভাইয়ের মধ্যে সবার ছোট রিয়াজ। বরিশালের মুলাদি সরকারি ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। কলেজের পাশাপাশি ঢাকায় নিউ মার্কেটে ব্যবসা করতেন চাচার সঙ্গে। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ রিয়াজের পরিবার। দাবি রিয়াজ সহ সম্প্রতি ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার। ভাই হারানো বেদনা তো বোঝেনি, আর ছোট ভাই কিছুটা হলো মানে আমরা শাস্তি পাই যে, কারণ আমরা তো স্বাধীন হয়েছি, আমার ভাই তো শহীদ হয়েছে। আমাদের চাওয়া একটাই যে এ হাসিনার মানে এ দেশে এনে তাকে সঠিক বিচার মানে করা হোক। রিয়াজের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় নিহত ৩ জনের লাশ হস্তান্তর করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। শনিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ৫ আগস্ট দেশজুড়ে সবাই যখন সরকার পতনের বিজয় মিছিলে ব্যস্ত, তখন ১৯ বছরের আয়াতুল্লাহর খোঁজে দিকবেদিক ছুটছিলেন তার পরিবার, কিন্তু মেলেনি কোনো খোঁজ। এর প্রায় ১২ দিন পর শনিবার আয়াতুল্লাহর মৃতদেহের সন্ধান মেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আয়াতুল্লাহর স্বজনরা জানান, আন্দোলনে নিহত বেওয়ারিশ ৩ জনের মরদেহের পরিবারের খোঁজে পত্রিকায় বিজ্ঞপ্তি দেন হাসপাতাল কর্তৃপক্ষ। তা দেখে হাসপাতালে আসেন তারা। ভাই যখন বিজয় মিছিলে বাড়ি ছিল, ও তার এক আপন ভাই ছিল, একসাথে ছিল। তো হঠাৎ করে আনসার একাডেমির সামনে যাই, এই যে সবিপুর আনসার একাডেমি সামনে যাওয়ার পরে গোলাগুলি শুরু হয়। এখান থেকে গোলাগুলি শুরু হওয়ার পর থেকেই নিখোঁজ। এত তারা ফোন দেওয়া হয়েছে, ফোন দেওয়ার পরে গোলাগুলি হওয়ার পরপরই ফোন দেওয়া হয়েছে। প্রায় ফোন 10 থেকে 12টা ফোন দেওয়া হয়েছে, তার ফোন রিং মানে বাজছে কিন্তু রিং হয় নাই। লাশ হস্তান্তরের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। লিখিত দিয়েছি, এটা কিন্তু আপনাদেরকে পাশে দাঁড়ানোর জন্য, আপনাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য, সমস্ত শক্তি নিয়ে এই চিকিৎসা ব্যবস্থাকে ভালো করেন। আমাদের যারা সমন্বয়ক এবং আমরা অধিদপ্তর থেকে আসছি, উই আর বিসাইড ইউ। আপনারা স্বপ্রণোদিতভাবে নিজ উদ্যোগে এগুলো করেছেন, সেটাকে স্বাগত জানাই, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটি স্বীকৃতি হচ্ছে আগামীকালের মধ্যে, বা যদি সম্ভব হয় আজকের মধ্যেই, যদি সম্ভব হয় আজকের মধ্যে এটি হচ্ছে অধিদপ্তর থেকে দিয়ে দেওয়া হবে। রাজধানীর মৌচাকে মার্কাজুল ইমান মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন আয়াতুল্লাহ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে গুলির আঘাতে ইনফেকশনে মৃত্যু ঝুঁকিতে হাসপাতালে কাতরাচ্ছেন বহু আন্দোলনকারী। বিনা খরচে দেশের সরকারি বেসরকারি সব হাসপাতালে চিকিৎসা পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তিদের খোঁজ খবর নিয়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ কথা বলেন। এদিকে 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। গণতন্ত্রের মুক্তির জন্য যে তরুণ রাজপথে বন্দুকের নলের কাছে মাথা নত করেননি, সহযোদ্ধার মৃত্যু, কারাবরণ যাদের পারেনি দেশমাতৃকার কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যমাত্রা থেকে বিচ্যুত করতে, সেই শত শত তরুণ এখন নাজেহাল ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার জাতাকলে। হাসপাতালের বিছানায় সারা শরীরে বুলেটের ক্ষত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রাণ এখন ওষ্ঠাগত। শনিবার রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলো পরিদর্শন শেষে সেগুলোর বেহাল দশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, ঢাকা মেডিকেল যেন ফিলিস্তিনের রাফা ক্যাম্প। হাসপাতালের শয্যা সংকটে গুরুতর আহত আন্দোলনকারী ছাত্র জনতার চিকিৎসা মিলছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে দায়িত্বরতদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সমন্বয়কারীরা। তাদের যে বিলগুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা, এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে রিফান্ড করে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির বলেন, সমন্বয়কারীদের দাবি অনুযায়ী এখন থেকে আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা দেয়া হবে। একই সঙ্গে 90 দিনের মধ্যে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণাও দেন তিনি। 90 days countdown begins from now. আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ও মারা যাওয়াদের তথ্য লোপাটের অভিযোগ এনে তা উদ্ধার করার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়কারীরা। ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। শহীদ হয়েছেন। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান সহ 48 জনের নামে হত্যা মামলা করা হয়েছে। নিহতের ভাই আবুল বাশার অনিক শনিবার সদর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও 150 থেকে 200 জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে শামীম ওসমানের ভাই, নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান সহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইবির ছোট ভাইও রয়েছেন। গত 5 আগস্ট চাষারায় আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় স্বজন ও তার ভাই ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারের গলিতে আশ্রয় নেওয়ার পর সেখানে গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় স্বজনের। কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী সাইফুল্লাহ হত্যা মামলার আবেদন গ্রহণ করেছে লালবাগ থানা। মামলার আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করা হয়েছে। আবেদন গ্রহণের আগে দিনভর চলে নানা নাটকীয়তা। আগামীকাল মামলা দায়ের হতে পারে। সময় থেকে এই যে এখন রাত প্রায় 1টা বাজে, আমরা 12:30 বাজে এখন অপেক্ষা করতেছি। এখন উনি কেস দেন নাই, উনি বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছেন। এখন না তখন, তখন না তখন, আমি উপস্থিত নাই। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ছেলে নিহতের মামলা করতে এসে এভাবেই হয়রানির কথা বলছিলেন বাবা কামরুল ইসলাম। একটা কেস নিয়ে এত হয়রানি হয় এটা আমি কখনো জানতাম না। আন্দোলনে গিয়ে গত 18 জুলাই আজিমপুরে পুলিশের গুলিতে মারা যান কলেজ শিক্ষার্থী সাইফুল্লাহ। এর 1 মাস পর লালবাগ থানায় মামলা করতে আসেন তার বাবা, কিন্তু সেখানে যাওয়ার পর শুরু হয় নাটকীয়তা। মামলার আবেদন নিতে দেরি করায় থানা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। আপনাদের অভিযোগটা গ্রহণ করে সেটা আমরা দেখব। 12 ঘন্টার বেশি সময় পর আবেদন গ্রহণ করে পুলিশ। এই মামলাটির এজাহার কপি সহ টোটাল 12 পাতা উনি রিসিভ করেছেন আজকে ডিউটি অফিসার।
যিনি ডিউটি অফিসার আছেন উনি রিসিভ করে নিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন আগামীকাল মামলাটি এজাহারভুক্ত হবে। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া 91 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 থেকে 200 জনকে। কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর শরীরে 71টি গুলি লাগে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা সংস্কার আন্দোলনে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে এই মামলাটি হয়। শনিবার ভোরে নগরের চাঁদগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীরের চাচা মোহাম্মদ পারভেজ। এতে শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দ্বিতীয় আসামি করা হয়। অন্যান্যদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, শৈবাল দাস সুমন, নূর মোস্তফা টিনু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 40 থেকে 50 জন। মামলার এজাহারে বলা হয়, গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তানভীর। এ সময় এলোপাতাড়ি গুলি লাগে তার। গুরুতর অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে চট্টগ্রামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়া সাবেক এমপি এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের আগে পরে দেশ ছাড়েন বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য। তবে বেশিরভাগই দেশ ছাড়তে পারেননি। ক্ষমতায় থাকাকালে নানা অপরাধ ও অনিয়মের অভিযোগে এখন একের পর এক মামলায় গ্রেপ্তার হচ্ছেন তারা। এবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ডে সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে চট্টগ্রাম 11 আসনের এই সাবেক এমপিকে জিজ্ঞাসাবাদ করতে 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার ভোর 6:30টার দিকে নগরীর বাইজিদ বোস্তামি মাজার এলাকা থেকে গ্রেপ্তার হন এম এ লতিফ। এদিকে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও 1 আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সদরের রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার একটি বিশেষ টিম। পরে তাকে স্থানীয় পুলিশের হেফাজতে রাখা হয়। শনিবার বিকেলে তাকে সদর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। মাঠ পর্যায়ে কচ্ছপ গতিতে চলছে ইএফডি মেশিন বিতরণ। হচ্ছে না ভ্যাট আদায়ের লক্ষ্য পূরণ। এনবিআরের সক্ষমতার ঘাটতি দেখছেন নতুন গভর্নর। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট। ভার্চুয়াল সভার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী বক্তব্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। ধন্যবাদ। পরে সামিটে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সরকারের অন্যতম কাজ উল্লেখ করে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections
can be held. বাংলাদেশের আর্থিক সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে সম্পদের সুষম বন্টনের জন্য নতুন ডিজাইন তৈরি করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের সম্ভাবনা শক্তি কাজে লাগাতে চান তিনি। পাশাপাশি কার্বন নিঃসরণ, সম্পদের একাগ্রতা এবং বেকারত্ব শূন্যে নামিয়ে রাষ্ট্রপ্রধানদের বিশ্ব করার আহ্বান জানান তিনি। We can start with the vision of building a world of 3 zeros. If we give an important place for our social businesses, that is business which are created solely for fixing social and environmental problems, it can become a massive force if we work together. বক্তব্যের শুরুতে এবং শেষে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। নেতারা বলেন, সন্ত্রাসের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শনিবার সকালে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ ও আলোচনা সভায় কথা বলেন তারা। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই সমাবেশ ও আলোচনা সভা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার বক্তব্যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। অনতিবিলম্বে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগের রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বন্দি চুক্তির বিনিময়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। আর আব্দুস সালাম ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যে পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের আওতায় না আনা হবে সেই পর্যন্ত আন্দোলন চলবে। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ভারত সম্পর্কে বলতে চাই, প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। এদিকে প্রেস ক্লাবের সামনে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও তাকে দেশে ফেরানোর দাবিতে মানববন্ধন করেন পত্রিকাটির সাংবাদিক এবং কর্মকর্তা কর্মচারীরা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কলুষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে নতুন প্রজন্ম। স্বৈর শাসকদের সবসময় পরাজিত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনে প্রাণ হারানো তাহমিদ ভুঁইয়ার কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। ছাত্রদের মেধার অধিকার আমরা পুনরায় প্রতিষ্ঠিত করব। ছাত্র জনতা জীবন দিয়ে পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী শাসনকে বিতাড়িত করেছে। তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাআল্লাহ বাংলাদেশ গণতন্ত্রের দেশ, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবেই হবে। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগীর শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগমের। এ ঘটনায় গাফিলতির অভিযোগ ওঠে রংপুর মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের বিরুদ্ধে। তদন্ত কমিটি গঠন হলেও আলোর মুখ দেখেনি তা। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এই মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে তদন্ত কমিটি। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। 10 আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও সাংবাদিক ও নানা পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
প্রধান উপদেষ্টার নির্দেশে শনিবার রংপুর মেডিকেলের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি আসে সার্বিক বিষয় নিয়ে তদন্তে। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত রোগী শরীরে প্রবেশ করায় মৃত্যু হয় ফাতেমা বেগম নামে এক রোগীর। ব্লাড ট্রান্সফিউশন বিভাগের গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। ফাতেমা বেগমের সন্তান আব্দুল্লাহ আল জিসামের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। ওনারা নিউজে স্বীকার করছে, আমাদের কাছে কাগজ আছে, তো এখানে আমি তদন্তের তেমন কিছু দেখি না। এদিকে নামে সরকারি হাসপাতাল হলেও টাকা ছাড়া মিলছে না কোনো সেবা। ভুক্তভোগীদের অভিযোগ, ওষুধ সহ সব ধরনের টেস্ট করতে হচ্ছে নিজের খরচে। পাবলিকের তো কোনো সুবিধা নেই এই জায়গায়, ওষুধ বিশুদ্ধ নাই, ডাক্তারি প্র্যাকটিশন করতে যান, এখন ওষুধ নিয়ে আসেন, সারাদিন দৌড়ান। বেড নিয়ে যাচ্ছে তবুও পিছন পাশে কবে টাকা দেন, টাকা ছাড়া পেশেন্টটাকে গাড়িতে উঠাচ্ছে না। ফাতেমা বেগমের মৃত্যুর সঠিক কারণ খুঁজে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। সেই মৃত্যুর পিছনে আসলে কোনো অবহেলা আছে কিনা সেই জিনিসগুলোকে চিহ্নিত করার জন্য মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করেছে, কোন জায়গাগুলোতে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, পরে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা সুপারিশ করব। টিউমার অপারেশনের জন্য গত 22 জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফাতেমা বেগম। ভুল রক্তের গ্রুপ নির্ণয় এবং সেই গ্রুপের রক্ত তার শরীরে প্রবেশ করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে 10 জুলাই তার মৃত্যু হয়। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জের ভৈরবে উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী। শনিবার দুপুরে অস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত 5 আগস্ট ভৈরব থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় একে একে লুট হওয়া অস্ত্র এবং মালামাল উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। প্রায় 43 কোটি টাকা নির্মাণ ব্যয় হলেও আদায় হয়েছে প্রায় 215 কোটি টাকা রাজস্ব। এরপরও বন্ধ হচ্ছিল না ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল আদায়। 32 বছর পর এবার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সাময়িক বন্ধ হলো টোল আদায়। এতে কমেছে টোল প্লাজায় চিরচেনা যানজট, তবে স্থায়ীভাবে বন্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর 1992 সালের 1 জানুয়ারি চালু হয় বাংলাদেশ চীন মৈত্রী সেতু। স্থানীয়দের কাছে শম্ভুগঞ্জ সেতু নামে পরিচিত এই সেতুটি দিয়ে প্রতিদিন শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ চলাচল করে। সেতুটি নির্মাণের 32 বছর পার হয়েছে। 450 মিটার দৈর্ঘ্যের সেতুটি চালুর দিন থেকেই টোল আদায় শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কর্তৃপক্ষের তথ্য মতে প্রায় 43 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি থেকে এরই মধ্যে নির্মাণ ব্যয়ের কয়েক গুণ টাকা তোলা হয়েছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসলেও আমলে নেয়নি কেউ। তবে সম্প্রতি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধ করে দেয়া হয় টোল আদায়। সারাদিনের টাকা যাইতো 1 থেকে 150 টাকা আমরা যাইতো, আমরা গরিব মানুষ, মানে একটিও দিন লাগে না। রুটে কোনো খরচ নাই, আগে চাঁদাবাজি ছিল, 10 টাকার লাগে তো অনেকক্ষণ জাম খাওয়া তখন লাগে, অনেকজন জামজট নাই টুলের লাগে। এদিকে টোল আদায়ের নামে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করছেন শিক্ষার্থীরা। ছাত্র জনতার পক্ষ থেকে এখানে আমরা কাজ করতেছি সকাল থেকে রাত 9টা পর্যন্ত, 8টা পর্যন্ত আর কি। একটা ব্রিজের জন্য সেই বহুকাল থেকে, আমার জন্মের পর থেকে আমি দেখতেছি এই জায়গায় টোল আদায় হইতেছে। এলাকাবাসী, সম্পূর্ণ এলাকাবাসীর দাবি ছিল অনেক দিনের যে এটা বন্ধ করা। সেনাবাহিনী জানায় জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে সেতুর টোল আদায় বন্ধ রাখার জন্য সাময়িক ব্যবস্থা করা হয়েছে, আর স্থায়ী ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ছাত্রদের দাবি এবং আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এটার পরবর্তী যে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ইতিমধ্যে এটা রিপোর্ট আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সড়ক ভবনে পাঠিয়েছি। এটা যদিও মন্ত্রণালয়ের হাতে, ডিসি অলরেডি এফেক্টিভ অ্যাকশন নিয়েছে, এটা রোডস অ্যান্ড হাইওয়েজকে বলে আমার মনে হয় এটা অলরেডি বন্ধ করা আছে, চিঠি দিয়ে বন্ধ করা আছে। সেতুটির উপর দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে 30 থেকে 35 হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। সড়ক বিভাগের তথ্য মতে টোল ইজারা দিয়ে এই পর্যন্ত প্রায় 215 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যেন বন্ধ করা হয় টোল আদায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে তুরস্কের পার্লামেন্টের লঙ্কা কাণ্ড। অধিবেশন চলাকালে আইন প্রণেতাদের মধ্যে তুমুল মারামারি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে এবার পাওয়া গেল 7,22,00,000 টাকা। দানের টাকায় দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। নূর মোহাম্মদের তথ্য এবং শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। স্তূপ করা টাকা, সবাই ব্যস্ত গণনায়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে পাওয়া টাকা গণনার এমন দৃশ্য চোখে পড়ে 3 মাস পর পর। তবে এবার 3 মাস 26 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদে 9টি দান বাক্স খোলা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল 8:30টার দিকে দান সিন্দুক খোলার কাজ শুরু হয়। সবগুলো দান সিন্দুক থেকে এবার পাওয়া গেছে রেকর্ড 28 বস্তা টাকা। বস্তাগুলো মসজিদের 2য় তলায় নিয়ে শুরু হয় গণনা। পাগলা মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও শহরের জামিয়া ইমদাদিও হাফিজিয়া মাদ্রাসার 2 শতাধিক ছাত্র ও রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী অংশ নেন গণনার কাজে। র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় দিনভর টাকা গণনার পর ব্যাংকের হিসাবে জমা রাখা হবে বলে জানান রূপালী ব্যাংকের কর্মকর্তা। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে গণনার কাজ চলছে এবং গণনা শেষে এই টাকাগুলি রূপালী ব্যাংকের সিন্ধুকে জমা করা হবে। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা কাজ করছি। সব শেষ গত 20 এপ্রিল মসজিদের দান বাক্স থেকে সকল রেকর্ড ভেঙে পাওয়া গিয়েছিল 7,68,67,537 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে মা ছেলে সহ একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, চর পোড়াগাছা ইউনিয়নের রিপন 2 দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসে। পারিবারিক কলহের জেরে শনিবার সন্ধ্যায় ঘরের ভেতরে তার সৎ মা সখিনা বেগমকে জবাই করে হত্যা করে সে। এ সময় তার ছোট ভাই 6 বছর বয়সী মাহিন ও তার 4 বছরের ভাগ্নি ফারিয়া আক্তার চিৎকার শুরু করলে তাদেরকেও জবাই করে রিপন। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে লরির চাপায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা বাবা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা হোয়াইট প্লাস কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে হঠাৎ উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি লরি চাপা দেয় অটোরিকশাটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আলী আসগর এবং যাত্রী শ্রীকান্ত ধর, তার ছেলে লিটন ধরের। তাদের সবাই ধলঘাট এলাকার বাসিন্দা। ইএফডি মেশিন বসানোর ধীর গতিতে ভ্যাট আদায় ব্যবস্থাপনায় পিছিয়ে পড়ছে এনবিআর। অন্যদিকে যত্রতত্র মেশিন দেয়ায় নষ্ট হচ্ছে ব্যবসায়িক শৃঙ্খলা। ব্যবসায়ীদের দাবি, খাত অনুযায়ী দিতে হবে ইএফডি মেশিন, না হলে অরাজকতার শিকার হবেন ভ্যাটদাতারা। তবে সার্বিক ব্যবস্থাপনায় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। স্বচ্ছতার সঙ্গে ভ্যাট আদায়ে ঢাকাসহ বিভাগীয় শহরে ব্যবসায়ীদের মাঝে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি বিতরণ করছে এনবিআর, কিন্তু মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন হচ্ছে কচ্ছপ গতিতে। এনবিআর তথ্য অনুযায়ী গত ডিসেম্বরেই 18,000 থেকে 1 লাফে 30,000 ইএফডি মেশিন বিতরণের কথা, কিন্তু সংস্থাটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিতরণ হয়েছে মাত্র 7,500 প্রতিষ্ঠানের কাছে। ব্যবসায়ীরা বলছেন, প্রয়োজনের তুলনায় কম মেশিন বিতরণে একদিকে যেমন ভ্যাট আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না, তেমনি বিভিন্ন খাতে বিচ্ছিন্নভাবে ডিভাইসটি দেয় নষ্ট করছে ব্যবসার পরিবেশ। সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতা আনতে হবে, এসডির আওতা আনতে হবে, আনলে দেখা যায় দেশের রাজস্ব বৃদ্ধি পাবে। যে দোকানগুলোতে বসানো হয়েছে, 20টা দোকান থেকে মাল কিনতে যাবেন, 5 লক্ষ টাকার মাল কিনতে গেলে 5,50,000 টাকা হয়ে যাবে। আর পাশের দোকানগুলো যাদেরকে মেশিনটা দেওয়া হয়নি তাদের পরে 5 লক্ষ টাকা। তাহলে কোন দোকানদার ওদের ওখানে ঢুকবে বলেন? এ বিষয়ে জানতে এনবিআর এর প্রধান কার্যালয়ে গিয়েও কথা বলেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। অর্থনীতিবিদরা বলছেন, খাত ধরে বাস্তবায়ন করতে হবে এই মেশিনের ব্যবহার। এক ইএফডি কিন্তু পুরো ব্যবসায়ের যে বা এই যে কর আদায়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে ফেলতে পারে। এটা আসলে শুরু করা দরকার ছিল গ্রাম থেকে। তার কারণ শহরাঞ্চলে কিন্তু মুষ্টিমেয় যারা ব্যবসায়ী, তারাই পুরো ব্যবসার যে সিদ্ধান্ত গ্রহণ, এনবিআরকে প্রভাবিত করা, সেই কাজগুলো করে থাকেন। তবে ডিজিটাল কার্যক্রম তদারকিতে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। ইএফটিকে ম্যানেজ করার যে দক্ষতা, সেটা এনবিআর নেই।
এবং এনবিআর কোনো প্রতিষ্ঠানিক কোনো ব্যবস্থাও নাই যেখানে ম্যানেজ করতেছে প্রত্যেকটা ইএফটি মেশিন কি চালু আছে কিনা। আমি ইএফটি মেশিন ঢাকে রেখে দিছি, ইএফটি মেশিন চলে না 5 দিন, আমি কিন্তু জানবো না। দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 56 লাখ। এর মধ্যে 5 বছরে 3 লাখ মেশিন সরবরাহের লক্ষ্যমাত্রা এনবিআর-এর। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণে যেমন শঙ্কা তৈরি হয়েছে, তেমনি কবে সব প্রতিষ্ঠান অত্যাধুনিক ব্যবস্থাপনার আওতায় আসবে তা নিয়েও প্রশ্ন ব্যবসায়ী মহলের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিয়ম না মেনে ভোগাই নদী থেকে বালু তোলা হচ্ছে, এতে হুমকির মুখে পড়েছে শেরপুরের নালিতাবাড়ির চারালি সেতু। এমনকি সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে বেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য এবং বাবু চক্রবর্তী ছবি নিয়ে রিপোর্ট। সড়কের উপর দাঁড়িয়ে আছে ট্রাকের সারি। এসব বাহন দিয়ে নদীর বালু পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অবৈধভাবে বালু তোলা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকোড়া ইউনিয়নের সীমান্ত সড়কের চারালি সেতু এলাকার ভোগাই নদী থেকে। সেতুর দুপ্রান্তে 500 মিটারের মধ্যে বালু তোলার উপর নিষেধাজ্ঞা থাকলেও এ কাজ করছেন স্থানীয় প্রভাবশালীরা। সেতুর কাছে নদীর 40 থেকে 50 ফুট গভীর থেকে দিন-রাত অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু তোলায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এমনকি সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে বেরিয়ে এসেছে পাইলিংয়ের রড। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বালু উড়ান থেকে মনে করেন ব্রিজটা মনে করেন যে কলম বাড়িয়ে পড়ছে, পিলার টিলার সব বাইরে পড়ছে। এটা ভাঙে গেলে আমরা চলাফেরা কেমনে করবো? ব্রিজটা যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমরা যারা এই ব্রিজ দিয়ে সবসময় যাতায়াত করি তা আমাদের জন্য একটু সমস্যাই। নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপজেলা প্রশাসনের। যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে বারবার নিষেধ দিচ্ছি, যদি তারা আমাদের নির্দেশ অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং শক্ত ব্যবস্থা নেব, সে যেই হোক না কেন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের সঙ্গে ময়মনসিংহের হালুয়াঘাট এবং সিলেটের যোগাযোগের একমাত্র সড়কে ভোগাই নদীর ওপর 2011 সালে নির্মাণ করা হয় 150 মিটার দীর্ঘ এ সেতু। সময় সংবাদ, শেরপুর। খরা, অতিবৃষ্টি এবং বন্যার পরেও চলতি মৌসুমে মৌলভীবাজারে আউশের ভালো ফলন হয়েছে। মাঠে মাঠে ধান কাটা এবং মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক। এবছর দীর্ঘ বন্যার কবলে পড়ে মৌলভীবাজার জেলা সদর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল এবং রাজনগর উপজেলা। শুষ্ক মৌসুমের শুরুতে তীব্র খরা, এরপর অতিবৃষ্টি এবং পরে বন্যায় ব্যাহত হয় ফসল আবাদ। তারপরও ভালো ফলন হয়েছে আউশ ধানের। পানি নেমে যাওয়ার পর কষ্টের ফসল ঘরে তুলতে পেরে স্বস্তিতে কৃষক। ধান মোটামুটি ভালোই হয়েছে সব দিক দিয়া, ফাইনে মারছে না, বন্যায় মারছে না। আমি দেখা দেখি আর কি কৃষি অফিস থেকে আনছিলাম বীজ, আমিও 3 কেয়ার দেখা করছি। কৃষকরা ধান কাটা শুরু করছে, আর এখন প্রায় 20% ধান কাটা হয়েছে এবং কৃষকরা ধানের ফলন হয়ে খুব খুশি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে উন্নত জাতের ধান চাষ করায় ফলন অন্য বছরের তুলনায় ভালো হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন মিলেছে 2.7 মেট্রিক টন। এইসব এলাকায় ধান 98, 48 জাতের ধান বেশি উৎপাদিত হয়েছে। এইসব আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশা করছি এবার একটি বাম্পার ফলন আশা করছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 66,000 হেক্টর জমিতে আউশ মৌসুমের ধান আবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুর পৌরসভায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা। 2 বছর আগে পৌর এলাকায় একটি স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হলেও তা কাজে আসছে না। দুর্গন্ধ আর নানা জীবাণু ছড়িয়ে পড়ছে আশপাশে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। কোথাও কোথাও সড়কের একাংশ ভরাট হয়ে যাচ্ছে। দুর্গন্ধ আর নানা জীবাণু ছড়িয়ে পড়ছে আশপাশে। 2022 সালে জামালপুর পৌরসভায় নির্মাণ করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। পরের বছর পৌর কর্তৃপক্ষের কাছে কাজের প্রকল্প বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পৌরবাসীর দাবি, এখনও শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে না নির্ধারিত স্থানে। কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারণে আবর্জনা ফেলা হচ্ছে শহরের আনাচে কানাচে। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে নানা রকম কীটপতঙ্গ ও রোগ জীবাণু। চরম ভোগান্তিতে পৌরবাসী। 15 দিন 1 মাস জায়গায় রাস্তার ভিতরে ময়লা থাকে। স্কুলও যাইতে পারে না,
থুই মুই এদিক দিয়ে রাস্তাঘাটে ফালায়, এটা তো মনে করেন কিছু কবার গেলে উল্টা ভাই মনে আঙ্গুর উপরে আরো মনে গরম দেখা। পোলা পানের অসুখ হইতাছে, ভাত খাইতেছে না, হাসপাতালে নিয়ে ঘুরন লাগতেছে। আমরা নিষেধ করি, ইন্দা নেতা কর্মীরা হুমকি দেয়। গাড়ি আল্লাহদের রসুল বলি যে রাস্তার ভিতরে ময়লা ফেলাইতেছেন, আমরা যাবো কেমনি? কলে ময়লা ফেলানির জন্য আমরা রাস্তা করছি। তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। উল্টো যত্রতত্র ময়লা ফেলার জন্য নাগরিকদের অসচেতনতাকে দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। যারা ময়লাটা যেহেতু স্টেক হোল্ডার শহরবাসী, তারা কিন্তু ময়লাটাকে অতটা সচেতনভাবে ফেলে না। আমাদের যেখানে সাব স্টেশন আছে, একটু কষ্ট করে হলেও সেখানে আপনারা ফেলানোর চেষ্টা করেন। জামালপুর পৌরসভায় স্যানিটারি ল্যান্ডফিল্ড নির্মাণে ব্যয় হয় প্রায় 13,30,25,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। নির্মাণের 11 বছরেও চালু হয়নি হবিগঞ্জের বাহুবল উপজেলার ট্রমা সেন্টার। অভিযোগ উঠেছে গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের টানাপোড়েনে বন্ধ হাসপাতালটি। এলাকাবাসী জানায় সরকারের অর্থ ব্যয় হলেও কোনো সুবিধা পাননি জেলার বাসিন্দারা। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য এবং শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের 70 কিলোমিটার অংশ রয়েছে হবিগঞ্জে। প্রায় এ সড়কে ছোট বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় 2013 সালে হবিগঞ্জের বাহুবলে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। অভিযোগ উঠেছে গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের টানাপোড়েনের কারণে গত 11 বছরেও চালু হয়নি এ হাসপাতালটি। এলাকাবাসী জানায় সরকারের অর্থ ব্যয় হলেও কোনো সুবিধা পাননি জেলার বাসিন্দারা। দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি তাদের। বিগত 15 বছর ধরে দেখতেছি ট্রমা সেন্টারটি তারা তৈরি হয়ে এটা রাখছে, কিন্তু এখনো চালু হইতেছে না। দেখা যায় হাত পা ভাঙে, রোগীরা অনেক সময় মারাও যায় চিকিৎসার গাফলাতির কারণে। ঢাকা তো অনেক দূর যাইতে সমস্যা হয়, তবে সেন্টারটা চালুই তো রোগীগুলা ঢাকা যাওয়া লাগতো না। গণপূর্ত বিভাগ বলছে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় এতদিন তারা ভবনের পূর্ণাঙ্গ কাজ শেষ করতে পারেনি, যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। আর স্বাস্থ্য বিভাগ বলছে দীর্ঘদিন পড়ে থাকলেও বর্তমানে কাজ চলমান, তবে জনবল ও পর্যাপ্ত তহবিল পেলে দ্রুত প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব। জনবল স্বল্পতার জন্য এবং বাজেট না পাওয়ার দরুন আমরা সংক্ষিপ্তভাবে শুধু বহির্বিভাগীয় চিকিৎসাটা চালু রেখেছি। আশা করছি আমরা খুব অচিরেই অন্তর্বিভাগ এবং অপারেশনের কাজগুলো আমরা শুরু করতে পারবো। বাহুবল ট্রমা সেন্টার নির্মাণে ব্যয় হয় 3,18,00,000 টাকা। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন ভোরের সময়। ইতালি থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। গেল বছর সর্বোচ্চ 1,166 মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানে সাড়া দিয়েই সরকার পতনের আগে রেমিটেন্স না পাঠানোর আহ্বানে অনেক প্রবাসী দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতালি থেকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরিমাণে রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। মানি এক্সচেঞ্জগুলোর কর্মকর্তারা বলছেন চলতি সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। রেমিটেন্সের প্রবাহ গত সপ্তাহের থেকে এই সপ্তাহে প্রায় দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করতেছি আমরা। বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হতে রেমিটেন্স বাড়ছে এবং আরও বাড়বে ইনশাআল্লাহ। বছরের প্রথম 3 মাসে 29,13,00,000-এরও বেশি রেমিটেন্স পাঠানো হয়েছে বাংলাদেশে। ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে। আগের সপ্তাহে যেখানে 1,77,00,000 রেমিটেন্স পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে 3,59,00,000 রেমিটেন্স পাঠিয়েছে তারা। বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল না থাকলে আগের সকল রেকর্ড ভেঙেই চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা, এমনটাই মনে করছেন কেউ কেউ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কিছুদিন আগে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার কমে যায়, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন সৌদি আরব থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত বাথা ও হাইয়াল উজারা বা হারা এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের কেন্দ্র করে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের শাখা উপশাখাগুলো এ দুটি স্থানেই সবচেয়ে বেশি। বাংলাদেশি অধ্যুষিত হওয়ায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ বাংলাদেশি দূর দূরান্ত থেকে এখানে এসে দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠান। প্রবাসীরা মনে করেন দেশের চলমান পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে দেশে থাকা স্বজনদের জন্য তারা ততই শঙ্কামুক্ত থাকবেন। বাংলাদেশের তরুণ সমাজ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে নতুন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছেন প্রবাসীরা। দেশের সমৃদ্ধি, দেশের উন্নতি, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে আমরা রেমিটেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করতেছি। আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা সবাইকে উৎসাহিত করবো যেন সবাই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠায় এবং দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখে। আমরা প্রবাস থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এবং যারা আছে তাদেরকে বলবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। এর একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এবার তুলকালাম কাণ্ড তুরস্কের পার্লামেন্টে আইন প্রণেতাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এরই মধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটিতে কারাবন্দী এক বিরোধী নেতাকে নিয়ে বিতর্কের সময় আচমকা এই ঘটনা ঘটে। হঠাৎই পার্লামেন্টে দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোল। এক পর্যায়ে চলে কিলঘুষি, হাতাহাতি ও ধস্তাধস্তি। এ দৃশ্য তুরস্কের পার্লামেন্টের। এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শুক্রবার দেশটির কারাবন্দী এক বিরোধী নেতাকে নিয়ে বিতর্কের সময় পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটে। এদিন বিরোধী দল ওয়ার্কার্স পার্টির এক নেতা ডায়াসে দাঁড়িয়ে কারাবন্দী এক নেতার পক্ষে কথা বলছিলেন। এ সময় ক্ষমতাসীন দল একিপির সদস্যরা তাকে মারার জন্য ছুটে যান। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। জানা গেছে তুরস্কে আতালে নামের এক বিরোধী নেতাকে 2022 সালে সরকার বিরোধী বিক্ষোভের জন্য 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার সঙ্গে আরও কয়েকজনকে সাজা দেওয়া হয়। তবে কারাগারে থাকলেও গত নির্বাচনে তিনি তুরস্কের ওয়ার্কার্স পার্টি থেকে জয়লাভ করেন। এরপর পার্লামেন্ট তার সদস্যপদ বাতিল করলেও আদালত তার সদস্যপদ বহাল রাখেন। সেই আতালাকে নিয়েই তার দলের এক নেতা ক্ষমতাসীন একেপি আইন প্রণেতাদের উদ্দেশ্য করে বলেন, আতালাকে সন্ত্রাসী বললে অবাক হন না বিরোধীরা, কারণ ক্ষমতাসীন দলের পাশে না থাকলে তারা সবাইকে এসবই বলেন। আর তার এমন মন্তব্যেই বাধে বিপত্তি। সংঘর্ষের পর পার্লামেন্টের ডেপুটি স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন। 3 ঘন্টারও বেশি সময় বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণা জমে ওঠার সঙ্গে সঙ্গে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই প্রার্থীর মধ্যে বেড়ে চলেছে বিদ্বেষ। ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে নানাভাবে কটাক্ষ করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি নিতে সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা তুলসি গ্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, একে অন্যকে হারাতে ততই মরিয়া হয়ে উঠছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করা যেন ট্রাম্পের নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিভিন্ন হাস্যকর নামে ডেকে ছোট করে কথা বলাটাও তার প্রচারণার অবিচ্ছেদ্য এক অংশ। বিভিন্ন সময় কামালাকে উন্মাদ, কৃষ্ণাঙ্গ, মিথ্যুক, এমনকি তার নামকে ব্যঙ্গ করে কামাবালা বলতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে কামালাকে বিভিন্নভাবে ছোট করায় শুধু বিরোধী দলেরই নয়, নিজ দল রিপাবলিকানদেরও তোপের মুখে পড়েন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এরপরেও থামেননি ট্রাম্প। সম্প্রতি কামালা হ্যারিসের হাসি নিয়েও কটাক্ষ করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই অভ্যাস অনেক আগে থেকেই। 2016 সালে নির্বাচনের সময় বিরোধী প্রার্থী হিলারি ক্লিন্টনকে নিয়েও নানা ধরনের মন্তব্য করেছিলেন তিনি। এদিকে শিগগিরই হতে যাচ্ছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্ক। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি শুরু করেছেন দুজনই। কামালাকে ধরাশায়ী করতে অভিনব উপায় অবলম্বন করছেন ট্রাম্প। কামালা হ্যারিসের ঘোর বিরোধী, তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা তুলসি গ্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন এই সাবেক মার্কিন
প্রেসিডেন্ট। 2020 সালে বাইডেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়িতে তুলসীর সঙ্গে প্রস্তুতি নিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে প্রথমে 10 সেপ্টেম্বরের বিতর্কে অংশ নিতে চাইছিলেন না ট্রাম্প। কামালার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন ট্রাম্প, এমন কথাও শোনা গেছে। তাই তুলসীকে হাতিয়ার করে কোমর বেঁধে নামতে চাইছেন রিপাবলিকান নেতা। ধারণা করা হচ্ছে তুলসী ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ক্ষোভকেই কাজে লাগাতে চান তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে টেমস নদীর পাড়ে সমারসেট হাউসে আগুনের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক এই ভবনে আগুন নেভাতে কাজ করে 100 জনেরও বেশি দমকল কর্মী এবং 15টি আগুন নেভানোর যন্ত্র। বিখ্যাত লন্ডন ব্রিজের পাশে ভবনটি থেকে সাদা কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। এরপরেই আগুন নেভাতে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কর্তৃপক্ষ জানায়, মধ্য লন্ডনের এই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। মেলেনি কোনো হতাহতের খবরও। টেমস নদীর পাড়ের এই ভবনটি একসময় রাজপ্রাসাদ ছিল, তবে বর্তমানে এটি সংস্কৃতি চর্চা এবং বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। এখানে রয়েছে পৃথিবীখ্যাত সেরা কোর্টাল্ড গ্যালারি। ভবনটির উত্তরাংশে সমৃদ্ধ এই গ্যালারিটি অবস্থিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে শঙ্কা যেন কাটছেই না। চলতি মৌসুমে বিদেশি ফুটবলার না রাখা, দল বদলের সময়সীমা বাড়ানো সহ 7 দফা দাবিতে বাফুফেতে মানববন্ধন করেছেন প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাররা। দাবি পূরণে আরও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে সমস্যা সমাধানে লিগ কমিটির চেয়ারম্যানকে কোথাও পাওয়া না গেলেও ফুটবলারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ঘরোয়া ফুটবলের ক্লাবগুলোর মাঝে। স্পন্সর সংকট ও বিভিন্ন কারণ দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়িয়েছে শেখ জামাল ও শেখ রাসেলের মতো ক্লাব। আর আগে থেকেই লিগ না খেলার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম আবাহনী, দোটানায় ঢাকা ওয়ান্ডার্স। ক্লাবগুলোর এমন সিদ্ধান্তে বিপাকে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলাররা। নিজেদের এমন সংকটপূর্ণ মুহূর্তে 7 দফা দাবি নিয়ে বাফুফেতে মানববন্ধন করেছে প্রিমিয়ার লিগ খেলা বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। পরে বাফুফের সাধারণ সম্পাদকের কাছে নিজেদের দাবিনামা পেশ করেন তারা, যার মধ্যে অন্যতম এই মৌসুমে বিদেশি ফুটবলার না রাখা ও দল বদলের সময়সীমা বাড়ানো। প্রথম দাবি হচ্ছে যে অনতিবিলম্বে দল বদল পেছানো নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই বছর আমরা বিদেশি ছাড়া লিগ খেলতে চাই, বিদেশি প্লেয়ার এলাও না করার জন্য। তাড়াতাড়ি আমাদের এগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আমাদের দাবি। নিজেদের দাবি পূরণে আরো কর্মসূচির ঘোষণা দিয়েছে ফুটবলাররা। লিগে দলগুলোর অংশগ্রহণে প্রয়োজনে ক্লাবের সঙ্গে চুক্তির টাকাও কমাতে রাজি তারা। 3-4টা টিম যদি পার্টিসিপেট করে তাহলে আমার মনে হয় যে 100টা বা 120টা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে না, নয় কিন্তু এই 120টা প্লেয়ার কে দায় নিবে? যদি পারিশ্রমিকও যদি আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়। এদিকে 19 আগস্ট শেষ দিন থাকলেও বাফুফের অনুরোধে দল বদলের সময় 22 আগস্ট পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে ফিফা। এর বেশি সময় বাড়ানো সম্ভব নয় বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। আর ফুটবলারদের দাবির প্রেক্ষিতে বাফুফের লিগ কমিটির সঙ্গে আলোচনা করার কথা জানান তিনি। তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলা স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো। 7 দফা দাবিতে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা থাকলেও ছিল না দেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রাণ গেল ছাত্র আন্দোলনে, গুলিতে আহত আরও 1 শিক্ষার্থীর। মৃত্যু ঝুঁকিতে অনেকে। সরকারি খরচে চিকিৎসার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জনের লাশ হস্তান্তর। আন্দোলনের সময় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর আজিমপুর থানায় মামলা নিতে গড়িমসি। নারায়ণগঞ্জে শেখ হাসিনা, শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা। এবং আবারও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ইতালি থেকে চলতি সপ্তাহে বৈদেশিক মুদ্রা এসেছে দ্বিগুণেরও বেশি। সৌদি আরব থেকেও পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকুন সময়।